1886 সালের 25শে মে বর্ধমানের সুবলদহ গ্রামে রাসবিহারী বসু জন্মগ্রহণ করেন। রাসবিহারীর যখন মাত্র 4 বছর বয়স, তখন তার মা ভুবনেশ্বরী দেবী মারা যান। গ্রামের যে স্কুলটিতে রাসবিহারী তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে, আজকের দিনে সেই স্কুলটির নাম সুবলদহ রাসবিহারী বোস ফ্রি প্রাইমারি স্কুল। আনুমানিক 12 কি 14 বছর বয়সে রাসবিহারী সুবলদহ গ্রাম থেকে চন্দননগরে চলে আসেন। তখন 1904 সাল। রাসবিহারী চন্দননগরের ডুপ্লেক্স কলেজের ছাত্র। কলেজের প্রিন্সিপাল চারুচন্দ্র রায় রাসবিহারীকে কলেজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে তার লোকাল গার্জেন বামাপদবাবুকে ডেকে পাঠান। অবশ্য যদি রাসবিহারী ইতিহাসের শিক্ষকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে রাজি হয়, তবে তিনি ভেবে দেখবেন। বামাপদবাবু সম্পর্কে রাসবিহারী মেসমশাই হতেন। রাসবিহারীর বাবা বিনোদ বিহারী বসু উত্তর ভারতের সিমলাতে এক সরকারি ছাপাখানার উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। তিনি তার দ্বিতীয় স্ত্রী এবং পরিবার নিয়ে সেখানেই থাকতেন। রাসবিহারীর অপরাধ ছিল এই যে ইতিহাসের শিক্ষক তাকে মারতে গেলে সে তার হাত থেকে বেত কেড়ে নেয় আর শিক্ষকের গায়ে দোয়াতের কালি ছিটিয়ে দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। কেন সে এই কাজ করেছে জানতে চাইলে রাসবিহারী জবাব দেয়, উনি ক্লাসের ছেলেদের সঠিক নামে না ডেকে তাদের নিজের দেওয়া বিকৃত নামে ডাকেন কেন? উনি বাঙালি জাতটাকে অপমান করেছেন। উনি বলেছেন মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে বখতিয়ার খিলজি এই দেশ জয় করেছিল, কারণ বাঙালিরা সব ভেরুয়া ছিল। সেই সময়টাও ছিল অন্যরকম। একদিকে বাংলার উপর বঙ্গভঙ্গের খাড়া ঝুলছে, অন্যদিকে অরবিন্দ ঘোষের নেতৃত্বে বাংলার চরমপন্থী আন্দোলনের বাতাবরণ তৈরি হচ্ছে। অরবিন্দ ঘোষ ICS পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ইচ্ছাকৃতভাবে ঘোড়ায় চড়ার পরীক্ষা না দিয়ে দেশে ফিরে বিপ্লবী সংগঠন গড়ে তুলছিলেন। প্রিন্সিপাল চারুচন্দ্র রায় বিপ্লবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি ছেলেটাকে আরও কিছু প্রশ্ন করে তার হাতে একটা বই দিয়ে সেটা পড়া শেষ করে রাত্রে তার সাথে দেখা করতে বললেন। রাতে চারুচন্দ্র রায় তার বাড়িতে 3টি কিশোর ছাত্রকে পলাশির যুদ্ধর অধ্যায় পড়াচ্ছিলেন। পড়া শেষ হলে তিনি জিজ্ঞেস করেন, তোমরা যদি সেই দিন যুদ্ধ শেষে পলাশির প্রাঙ্গণে উপস্থিত থাকতে তবে কি করতে? শ্রীশচন্দ্র ঘোষ উত্তরে বলে, আমি ক্লাইভের কাছে ধরা দিতাম না, আত্মহত্যা করতাম। কানাইলাল দত্ত বলে, আমি মির্জাফরকে হত্যা করার জন্য বেঁচে থাকতাম। রাসবিহারী সেদিন সরাসরি কোনো উত্তর না দিলেও পরে সে স্যারকে বলেছিল, আমি ক্লাইভের দলে নাম লেখাতাম, ট্রেটার হব বলেই আমি ট্রেটার হতাম, আর একদিন বিশ্বাসঘাতকতা করে ক্লাইভের সর্বনাশ করতাম। সে একথাও বলে যে সে ইতিহাসের মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চাইবে না। ইতিহাসের শিক্ষকের কাছে ক্ষমা না চাওয়ার জন্যে প্রিন্সিপাল চারুচন্দ্র রায় রাসবিহারীকে কলেজ থেকে বহিষ্কার করতে বাধ্য হন। কিন্তু তিনি তার বন্ধু কলকাতার মর্টন স্কুলের হেডমাস্টারকে রাসবিহারীকে ভর্তি করে নিতে অনুরোধ করেন। সাথে সাথে তিনি রাসবিহারীকে একটা চিঠি দিয়ে তার আরেক বন্ধু যতীন্দ্রনাথ ব্যানার্জির কাছেও পাঠান। চিঠিটাতে লেখা ছিল, আমি একটা ভালো ইস্পাতের টুকরো আপনার কাছে পাঠালাম, শান দিতে পারলে এটা একটা ডাবল এজড শোডে পরিণত হবে। যতীন্দ্রনাথ ব্যানার্জি কলকাতার আপার সার্কুলার রোডে একটি আখড়ার সাথে যুক্ত ছিলেন। সেখানে বক্সিং, কুস্তি, তলোয়ার খেলা এইসব শেখানো হলেও সেই সময় এই আখড়াগুলোর আসল উদ্দেশ্য ছিল সেই সব নির্ভীক বিপ্লবীদের খুঁজে বার করা যারা হাসতে হাসতে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পড়তে পারে। যতীন্দ্রনাথ ব্যানার্জির ছিল অপূর্ব সাংগঠনিক আর মানুষ চেনার ক্ষমতা। পরবর্তীকালে তার হাতে তৈরি হয়েছিল বহু বিখ্যাত বিপ্লবী, যেমন লালচাঁদ ফলক, অজিত সিং, লালা রাজপুত রায়, হরদয়াল, কিষেন সিং। এই কিষেন সিং ছিলেন শহীদ ভগৎ সিংয়ের বাবা। যতীন্দ্রনাথ তখন অরবিন্দ ঘোষের অনুরোধে কলকাতার অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন। শীঘ্রই তার কলকাতা ছেড়ে উত্তর ভারতের সংগঠনের দায়িত্ব নিয়ে চলে যাওয়ার কথা। তিনি রাসবিহারীকে অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষের হাতে দিয়ে যান। রাসবিহারী বারিন ঘোষের অধীনে মুরারিপুকুর বিপ্লবী সংগঠনে যোগ দেয়। মুরারিপুকুর বাগানবাড়ির সংগঠনের কাজে সক্রিয় অংশ নিলেও সেখানে তার মন বসত না। কিছুদিনের মধ্যেই তিনি কলকাতা ছেড়ে উত্তর ভারতের সিমলাতে কর্মরত তার বাবার কাছে গিয়ে থাকতে শুরু করেন। 1905 সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ দেন। বঙ্গভঙ্গের ব্যাপক রাজনৈতিক প্রভাব ছিল। ভারতে এবং বিদেশে ভারতীয়দের মধ্যে এর প্রভাবে উগ্র জাতীয়তাবাদী মতামত মাথাচাড়া দিয়ে ওঠে। কলকাতা ছেড়ে বাবার কাছে সিমলাতে চলে আসার পর বাবা বিনোদ বিহারী বোস বুঝেছিলেন যে ছেলে আর পড়াশোনা করতে চায় না। তিনি সরকারি ছাপাখানার একজন প্রভাবশালী কর্মী ছিলেন।
ছেলেকে তিনি ছাপাখানায় চাকরিতে ঢুকিয়ে দেন। কিছুদিন বাদেই কি করে যেন সেই ছাপাখানার একটি গোপন খবর খবরের কাগজে ছেপে গেল। অনুসন্ধানের পর রাসবিহারী খাতায় কলমে ধরা না পড়লেও বাবা বুঝেছিলেন এটা রাসবিহারীরই কাজ। তাই তিনি ছেলেকে চাকরি থেকে ইস্তফা দিতে বলেন এবং সে তাই করে। কিন্তু অপ্রত্যাশিতভাবে রাসবিহারী বাড়ি ছেড়ে চলেও যায়। 1906 সাল। রাসবিহারী বসু তখন দেরাদুনের ফরেস্ট অফিসের বড়বাবু। এই চাকরি করার প্রধান কারণ ছিল সরকারি ল্যাবরেটরি থেকে বোমা বানানোর জন্য রাসায়নিক দ্রব্য চুরি করা। সাথে সাথে তিনি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসারদের থেকে একের পর এক রিভলভার কিনে লুকিয়ে রাখতেন। ফরাসি ভাষাও শিখতেন বহুদিন ধরে, কারণ তাকে ফ্রান্স যেতে হবে, বিদেশ থেকে অস্ত্র জোগাড় করতে হবে বিপ্লবীদের জন্য। রাসবিহারী বিভিন্ন নামে আর ছদ্মবেশে উত্তর ভারতের নানান জায়গায় বিপ্লবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করতেন। কোথাও তিনি ছিলেন নরেন সেন, কোথাও সুরেন দত্ত, কোথাও বা চুচেন্দ্রনাথ দত্ত, সতীশচন্দ্র, সর্দার হরবংশ লাল ইত্যাদি। 1908 সালে মুরারিপুকুর বাগানবাড়ির সদস্য বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরের প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে বোমা মারেন। ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড বেঁচে যান। পুলিশের গ্রেফতারি এড়াতে প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। বিপ্লবী ক্ষুদিরাম বসু ধরা পড়েন। মুরারিপুকুর বাগানবাড়ি থেকে বারিন ঘোষ সমেত একসাথে অনেক বিপ্লবী ধরা পড়েন। অরবিন্দ ঘোষ গ্রেপ্তার হন। এই ঘটনা আলিপুর বোমা মামলা বা মুরারিপুকুর ষড়যন্ত্র নামে বিখ্যাত। বিচার চলাকালীন নরেন গোসাই রাজসাক্ষী হন। বিশ্বাসঘাতক নরেন গোসাইকে জেলের ভিতর বিপ্লবী কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বোস গুলি করে মেরে ফেলেন। নরেন গোসাই মারা যেতে সাক্ষীর অভাবে বিপ্লবী অরবিন্দ ঘোষ ছাড়া পেয়ে যান। অনেক বিপ্লবীর ফাঁসি হয় বা যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরবর্তীকালে অরবিন্দ ঘোষ বিপ্লবী জীবন থেকে সরে গিয়ে তার আধ্যাত্মিক জীবন শুরু করেন। তিনি ঋষি অরবিন্দ নামে বিখ্যাত হন। এখানে উল্লেখযোগ্য, মুরারিপুকুর ষড়যন্ত্রের ঘটনার পর যতীন্দ্রনাথ ব্যানার্জিও বিপ্লবী জীবন পরিত্যাগ করে আধ্যাত্মিক জীবন শুরু করেন। পরে তার নাম হয় নিরালম্বা স্বামী। এর পরবর্তী অধ্যায় বাংলার সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম বিপ্লবী বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখার্জির নেতৃত্বে আবার ঘুরে দাঁড়ায়। বাংলা উগ্র জাতীয়তাবাদ আর বিপ্লবীদের প্রধান ঘাঁটি হওয়ার কারণে ব্রিটিশ রাজ বাঙালিদের সেনাবাহিনীতে নিযুক্ত করত না। রাসবিহারী বসুর স্বপ্ন ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহের মতো সিঙ্গাপুর থেকে কাবুল পর্যন্ত বিস্তৃত একটা সামরিক অভ্যুত্থান। তিনি জানতেন এর জন্য সেনাবাহিনীতে বিপ্লবীদের চাকরির ব্যবস্থা করতে হবে। সময়ের সাথে সেই চেষ্টায় তিনি যথেষ্ট সফলও হয়েছিলেন। এই কারণে তিনি প্রথম থেকেই উত্তর ভারতের বিপ্লবীদের সংগঠিত করার কাজে নিজেকে নিযুক্ত করেন। যেহেতু তিনি চন্দননগরেই বড় হয়েছিলেন আর সেখানকার বিপ্লবীরা তার সহপাঠী ছিল, তাই রাসবিহারী অনায়াসেই বাংলা এবং উত্তর ভারত দু জায়গাতেই অতি সক্রিয় ছিলেন। চন্দননগরে ফরাসি শাসন হওয়ার কারণে সেখানে ব্রিটিশ সরকারের দৌরাত্ম্য ছিল অনেক কম। সেই কারণে চন্দননগর বিপ্লবীদের ঘাঁটি এবং অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল। পূর্ব ভারতের সমস্ত বিপ্লবী সংগঠন চন্দননগরের সাথে যোগাযোগ রেখে চলত। মুরারিপুকুর ষড়যন্ত্রের পর বিপ্লবী অরবিন্দ ঘোষও ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে প্রথম আত্মগোপন করেন চন্দননগরে। এছাড়া চারুচন্দ্র রায়, কানাইলাল দত্ত, শ্রীশচন্দ্র ঘোষ ইত্যাদি বিপ্লবীরা চন্দননগর থেকে সংগঠন চালাতেন। শ্রীশচন্দ্র ঘোষ সম্পর্কে রাসবিহারীর ভাই হতেন। ওরা দুজন একই সাথে বড় হয়েছিলেন। রাসবিহারী বসু ভালো বেহালা বাজাতে পারতেন। শখের থিয়েটারে অভিনয়ও করতেন। বাংলা, ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি, উর্দু এবং ফরাসি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। আনুমানিক 1910 সালে মাত্র 24 বছর বয়সে রাসবিহারী বসু উত্তর ভারতের বিপ্লবীদের প্রধান পদের দায়িত্ব নেন। তীব্র বিপ্লবী আন্দোলনের কাছে হার মেনে ব্রিটিশ রাজ বাধ্য হয়ে 1911 সালে বঙ্গভঙ্গের আদেশ প্রত্যাহার করে। দুই বাংলা আবার জুড়ে যায়। কিন্তু বাংলাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ রাজ সেই বছরই কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করে। পাল্টা ব্রিটিশ রাজকে শিক্ষা দেওয়ার জন্য ভারতের বিপ্লবী সংগঠনগুলি ভারতের তৎকালীন ভাইসরয় বা বড়লাট লর্ড হার্ডিঞ্জকে হত্যা করার পরিকল্পনা করে। 23শে ডিসেম্বর 1912 সালে রাসবিহারী বসুর নেতৃত্বে বসন্ত কুমার বিশ্বাস, বালমুকুন্দ, আমির চাঁদ, অবধ বিহারী দিল্লির চাঁদনি চকে এক আনুষ্ঠানিক মিছিলে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের হাতির ওপরে
সুদূর চন্দননগর থেকে নিয়ে যাওয়া বিপ্লবী মনীন্দ্রনাথ নায়কের তৈরি একটি হাতবোমা নিক্ষেপ করে। ভাইসরয় বেঁচে গেলেও তার সঙ্গী সাথীরা কেউ মারা যায়, কেউ বা আহত হয়। এই ঘটনার ফলে ব্রিটিশ রাজের গগনচুম্বী অহংকার সম্পূর্ণ ধরাশায়ী হয়, আর ভারতজোড়া বিপ্লবীদের মনোবল আরও বেড়ে যায়। ইতিহাসের পাতায় ঘটনাটি দিল্লি লাহোর ষড়যন্ত্র নামে বিখ্যাত। দিল্লিতে বড়লাটকে বোমা মারার পর সেদিন রাতের ট্রেনে রাসবিহারী বসু দেরাদুন ফিরে গিয়ে পরের দিন সকালে তার বনবিভাগের অফিসের মাঠে এই ঘটনার বিরুদ্ধে এক মিটিংয়ের আয়োজন করেন। তিনিই ছিলেন সেই মিটিংয়ের সভাপতি। তিনি চিৎকার করে বক্তৃতা দিতে থাকেন, ভাই সব, আমরা কি মরে গেছি? এর জবাব আমরা দেব। পুলিশ নয়, মিলিটারি নয়, আমরা জবাব দেব। 30 কোটি ভারতবাসী এরপর থেকে ঘিরে রাখবে আমাদের নয়নের মণি বড়লাটকে। ঈশ্বর করুণাময়, তাই বড়লাট বাহাদুর মারা যাননি, কিন্তু লজ্জায়, ঘৃণায়, অনুশোচনায় আজ প্রতিটি ভারতবাসীর মাথা হেট হয়ে গেছে। যে ইংরেজ আমাদের এত কিছু দিয়েছে, এই তার প্রতিদান, ইত্যাদি ইত্যাদি। ইংরেজ পুলিশের ডিএসপি সুনীল চন্দ্র ঘোষ রাসবিহারীকে প্রথম দেখেন দেরাদুনের সেই প্রতিবাদ সভায়। ব্রিটিশ রাজের প্রতি এত আনুগত্য দেখে আর বাংলার চন্দননগরের ছেলে জানতে পেরে তিনি রাসবিহারীকে পুলিশের এজেন্ট হিসাবে নিযুক্ত করেন। রাসবিহারী বসু পয়সার বিনিময়ে ইংরেজ পুলিশের এজেন্ট হিসাবে কাজ শুরু করে দেয়। বলা বাহুল্য যে সেই পয়সা বিপ্লবীদের তহবিলেই জমা পড়ত। এরপর কয়েক বছর ধরে বিচিত্র বিভ্রান্তিকর সমস্ত খবর সরবরাহ করে রাসবিহারী বসু ইংরেজ পুলিশ বাহিনীকে এক প্রকার বাঁদর নাচ নাচিয়েছিলেন। পুলিশের চোখে ধুলো দেওয়াতে রাসবিহারী বসু ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ। নিখুঁত ছদ্মবেশ ধারণের ক্ষমতা ছিল তাঁর। অসীম সাহসার বুদ্ধির জোরে তিনি বারবার পুলিশের গোয়েন্দার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছেন। চোরাপথে সংগৃহীত কিছু অস্ত্র পরীক্ষার সময় একবার একটা রিভলভার থেকে হঠাৎ গুলি বেরিয়ে যায়। গুলিতে রাসবিহারীর বাঁ হাতের মাঝের আঙুলটা উড়ে যায়। একথা পুলিশও জানতে পেরেছিল, কিন্তু শনাক্তকরণের এত সহজ উপায় থাকা সত্ত্বেও রাসবিহারী বসু কোনোদিন পুলিশের হাতে ধরা পড়েননি। কাশীতে একবার এক মহল্লায় পুলিশ নিশ্চিত যে রাসবিহারী বসু ওখানেই আছেন। সমস্ত এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু হয়। একটা বাঁশে মাদুর মুড়ে শুয়োরের মতো ঝুলিয়ে তাকে মরা সাজিয়ে রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয় বলতে বলতে দুটো লোক তাকে নিয়ে চলে যায়। মরা যাচ্ছে দেখে পুলিশ দারোগা হাত জোড় করে নমস্কার করেন। একবার অমৃতসরে পুলিশ ইনফরমার খবর দেয় যে একটি বিশেষ বাড়িতে রাসবিহারী বসুকে ঢুকতে দেখা গেছে। পুলিশ পুরো বাড়িটা ঘিরে ফেলে আর তল্লাশি শুরু করে। খালি গায়ে শুধু কৌপিন পরা এক ম্যাথর সারা গায়ে গু মেখে মাথায় গু ভর্তি মাটির চাঙাড়ি নিয়ে বেরিয়ে এলো বাড়িটার পেছন থেকে। পুলিশ থেকে সে আবার দাঁড়িয়ে লম্বা সেলাম মারল। দারোগাবাবু রসিকতা করে বললেন, দেখো মানিক, সেলাম মারতে গিয়ে যেন ওই চাঙাড়িটা এখানে উল্টে দিও না, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো তো দেখি। এই শুনে দাঁত বার করে হেসে ম্যাথরটা তথা রাসবিহারী বসু সেখান থেকে হাওয়া দিল। লর্ড হার্ডিঞ্জ তার আত্মজীবনীতে লিখেছিলেন যে দেরাদুনে একবার কয়েকটি ভারতীয় ছেলে আমাকে দূর থেকে সশ্রদ্ধ প্রণাম জানায়। জানতে পারি ওদের মুখপাত্র ছেলেটি কয়েকদিন আগে দিল্লিতে আমার ওপর আক্রমণের তীব্র বিরোধ করে দেরাদুনে একটি জনসভার আয়োজন করেছিল। দীর্ঘদিন বাদে প্রমাণিত হয় যে ওই ছেলেটি আমাকে লক্ষ্য করে দিল্লিতে বোমা ছুঁড়েছিল। একবার চন্দননগরে তার নিজের বাড়িতে পুলিশ রেড করার সময় রাসবিহারী সারা রাত বাড়ির বাগানের আম গাছের মগডালে গিয়ে বসেছিলেন। পুলিশ চলে গেলে তিনি নেমে আসেন। আরেকবার মধ্যরাতে পুলিশ তার আস্তানায় কড়া নাড়লে দরজা খুলে আধ ঘুমে এক উড়িয়া বামুন বেরিয়ে আসে। পুলিশ জিজ্ঞেস করে ভিতরে রাসবিহারী বসু আছে কিনা। উত্তরে বামুনটি বলে, ভিতরে ঘুমোচ্ছেন, ডেকে দেবো। পুলিশ ভাবে না জানি লোকটাকে আগে যেতে দিলে হয়তো সে রাসবিহারীকে পালাতে সাহায্য করবে। লোকটাকে ওখানে দাঁড় করিয়ে পুলিশ ভেতরে চলে যায়। ভেতরে কেউ ছিল না। পুলিশ বেরিয়ে এসে দেখে বামুনটাও পালিয়েছে। সেই বামুনটাই ছিল রাসবিহারী বসু। কাশীতে একবার হোটেলের দরজায় দাঁড়িয়ে থাকা দারোয়ানকে দেখে রাসবিহারী বসুর গোয়েন্দা বলে সন্দেহ হয়। তার অনুমান ঠিক ছিল, তিনি ঘোড়ার গাড়ি থেকে নামেননি। কিছুক্ষণ বাদে ব্যাপারটা বুঝতে পেরে পুলিশ তার পিছু নেয়। রাসবিহারী ওই অঞ্চলের একটা নিষিদ্ধ পল্লীতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। পুলিশ জায়গাটা চারদিক থেকে ঘিরে তল্লাশি চালাতে থাকে। পরের দিন রাতে ডিএসপি সুনীল চন্দ্র ঘোষ রাসবিহারীকে ধরার জন্য সঠিক আস্তানায় গিয়ে হাজির হয়। রাসবিহারী এক বয়স্ক ফকিরের ছদ্মবেশে ডিএসপি সুনীল চন্দ্র ঘোষের সামনে বসে ঘন্টার পর ঘন্টা বাইজির গানের সাথে বেহালা বাজিয়ে যান। পরে গভীর রাতে মদের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে তিনি সেখান থেকে চম্পট দেন। রাসবিহারী বসু ডিএসপি সাহেবের অতি পরিচিত ছিলেন।
আর তারই এজেন্ট হিসাবে বিপ্লবীদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির কাজ করতেন। তবুও ডিএসপি সাহেব সেদিন রাতে তাকে চিনতে পারেননি। এখানে উল্লেখযোগ্য এই যে রাসবিহারী বসু খবর পেয়েছিলেন যে সম্প্রতি দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হবার পর তারই এক শিষ্যের অসাধারণ সুন্দরী স্ত্রী সমাজে অনাদৃতা এবং পুলিশের হাতে ধর্ষিতা হয়ে অগত্যা নিষিদ্ধপল্লীতে আশ্রয় নিয়েছেন। সেই রাতে রাসবিহারীর সাথে সেই বাইজিও পালায়। ওই বাইজিটিই ছিলেন তার শিষ্যের স্ত্রী। রাতে রেল স্টেশনে রাসবিহারী মেয়েটির হাতে ট্রেনের টিকিট আর এক লাইন লেখা একটা চিঠি দেন। চিঠিটা ছিল ঋষিকেশের যোগানন্দ আশ্রমের স্বামী ব্রহ্মানন্দজির উদ্দেশ্যে লেখা। তাতে লেখা ছিল, স্বামীজি, পত্রবাহিকা আমার নিজের বোনের মতো, অত্যন্ত স্নেহের পাত্রী, ওকে আপনার শ্রীচরণে আশ্রয় দিন। ইতি চুচেন্দ্রনাথ দত্ত। এই চুচেন্দ্রনাথ দত্ত ছিল রাসবিহারী বোসের একটি ছদ্মনাম। স্বামীজি অবশ্যই তাকে আশ্রয় দিয়েছিলেন। ভাবতে অবাক লাগে যে এসব ক্ষেত্রে কোনো একবার ধরা পড়লেই তার একমাত্র শাস্তি ছিল ফাঁসি। এমনই চিত্তাকর্ষক ছিল বিপ্লবী রাসবিহারী বসুর জীবন। ওদিকে ভুল লোককে নির্বাচন করে ইংরেজ সরকারের টাকা নষ্ট করার দায় আর সুযোগ পেয়েও রাসবিহারী বসুকে না ধরতে পারার জন্যে ডিএসপি সুনীল চন্দ্র ঘোষের ডিমোশন হয়। শেষে তাকে ইন্সপেক্টর হিসেবে রিটায়ার করতে হয়। সময়ের সাথে দিল্লি লাহোর ষড়যন্ত্র মামলার সাথে জড়িত রাসবিহারী বসুর অন্য সাথীরা ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে। রাসবিহারী বসুকে পুলিশ খুঁজে বেড়ায়। ওদিকে মুরারিপুকুর ষড়যন্ত্র ঘটনার পর থেকেই যারা যারা ব্রিটিশ রাজকে সাহায্য করে বিপ্লবীদের সর্বনাশ করেছিল, বিপ্লবীরা একে একে তাদের মারতে থাকে। যেমন ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি, সে প্রফুল্ল চাকিকে ধরতে গেলে প্রফুল্ল চাকি আত্মহত্যা করে। তার শেষ কথা ছিল, আপনি বাঙালি হয়ে বাঙালি সর্বনাশ করলেন। ইন্সপেক্টর নিশ্চয়ই মনে মনে হেসেছিল। পরবর্তীকালে বিপ্লবী শীষচন্দ্র পাল তাকে হত্যা করে। মুরারিপুকুর ষড়যন্ত্র বা আলিপুর বোমা মামলার পাবলিক প্রসিকিউটরকে হত্যা করে বিপ্লবী চারুচন্দ্র বসু। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শামসুর আলম কলকাতা হাইকোর্টের সিঁড়ি দিয়ে হেঁটে উঠছিলেন। ওপর থেকে নেমে আসা একটি কিশোর তাকে জিজ্ঞেস করে, আপনি কি শামসুর আলম? উত্তর আসে, হ্যাঁ। পর মুহূর্তেই শামসুর আলম রিভলভারের গুলি খেয়ে সিঁড়িতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। বিপ্লবী সংগঠনগুলোর কাছে সবথেকে বড় সমস্যা ছিল বিশ্বাসঘাতক আর রাজসাক্ষী। পুলিশের গোয়েন্দারা প্রতি মুহূর্ত চেষ্টা চালিয়ে যেত কি করে বিপ্লবী সংগঠনের ভেতরে তাদের এজেন্ট ঢুকিয়ে দেওয়া যায়। তারাই পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করত। অন্যদিকে পুলিশ ছলে বলে কৌশলে তরুণ বিপ্লবীদের কাছ থেকে খবর বার করার চেষ্টা চালিয়ে যেত। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শামসুর আলমকে হত্যা করার জন্য বীরেন দত্তগুপ্তের ফাঁসির হুকুম হয়। ওর মুখ থেকে কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া গেল না। সব প্রশ্নেরই একটাই উত্তর, গুরুর বারম আছে। কিন্তু কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, কে ওর গুরু, সেটা জানা গেল না। শহীদ হবার আনন্দে তার হাসি খুশি মেজাজ থেকে বিচারক বলে, দেখব ফাঁসির দড়ি গলায় পড়ার দিন তুমি কতটা হাসতে পারো। বীরেন বলেছিল, চ্যালেঞ্জ রইল, আমাকে কাঁদিয়ে দেখাবেন। পুলিশ বুঝেছিল গায়ের জোরে কোনো খবর বেরোবে না। এবারে ওরা অন্য চাল চালল। বীরেনকে পুলিশ কায়দা করে জেলের ভিতরে একটা পত্রিকা দেখালো। সেটা বিপ্লবীদের একটা গোপন পত্রিকার নকল। তাতে লেখা আছে, বীরেন দত্তগুপ্ত শামসুর আলমকে হত্যা করেনি, সেটা করেছে অন্য একজন বিপ্লবী। বীরেন পুলিশেরই একটা এজেন্ট, ও বিপ্লবী নয়, ওর ফাঁসিও হবে না। এটা একটা সাজানো কেস। পুলিশ বিপ্লবীদের আসল দলটাকে ধরার জন্যে জাল পেতেছে। ইংরেজ পুলিশের এই চক্রান্ত ধরতে পারল না বীরেন। দল তাকে শহীদ বলে মনে করে না, এই দুঃখে সে ভেঙে পড়ল। পুলিশই তাকে বুদ্ধি দিল দলের সদস্যদের ডেকে শনাক্ত করতে আর সারা দেশকে জানিয়ে দিতে যে সত্যি কি ঘটনা ঘটেছিল সেদিন। পুলিশের ফাঁদে পা দিয়ে বীরেন দত্তগুপ্ত বাঘাযতীনকে শনাক্ত করে আর বলে যে সেই তার গুরু। তারই আদেশে সে শামসুর আলমকে হত্যা করেছিল। বাঘাযতীন তাকে পুলিশের ষড়যন্ত্রের কথা বুঝিয়ে বললে বীরেন কাঁদতে থাকে। ও বোঝে যে ও কত বড় ভুল করে ফেলেছে। ও না বুঝে সমস্ত দলটাকে ধরিয়ে দিয়েছে। ইতিহাসের পাতায় লেখা সে এক হৃদয় বিদারক কাহিনী। আমি আর শহীদ নয়, আমি ট্রেটার হয়ে গেলাম। এই বলে যতীন্দ্রনাথের পায়ের কাছে ও মাথা ঠুকতে থাকে। ওকে তুলে ওর রক্তমাখা মুখের দিকে তাকিয়ে যতীন্দ্রনাথ বলেন, কাঁদিস না বীরেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যা, তুই শহীদ,
আমি তো রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, বাঘা যতীন বেঁচে থাকতে কেউ তোকে ট্রেটার বলে পার পাবে না। এর পরের দিন বীরেন দত্তগুপ্তের ফাঁসি হয়। তাকে ক্রস এক্সামিন করার সুযোগ না পাওয়ার জন্যে আইনত বাঘা যতীন ছাড়া পেয়ে যান। 1913 সালে বন্যাত্রাণের কাজের সময় রাসবিহারী বসু যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীনের সংস্পর্শে আসেন। সেই সময় দিল্লি লাহোর ষড়যন্ত্রের মুখ্য আরোপী হিসাবে পুলিশ রাসবিহারীকে খুঁজে বেড়াচ্ছে। জীবিত অথবা মৃত তাকে ধরে দিলে ব্রিটিশ রাজ 1 লক্ষ টাকার পুরস্কার দেবে বলে ঘোষণা করে। 1913 সালে ব্রিটিশ ইন্ডিয়াতে 1 লক্ষ টাকা অনেক টাকা ছিল। এক গভীর রাতে দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে বসে রাসবিহারী বসু বাঘা যতীনের সাথে পরিকল্পনা করেন। সিঙ্গাপুর থেকে কাবুল পর্যন্ত সমস্ত সেনা ব্যারাকে ভারতীয় সৈনিকদের ব্রিটিশ রাজের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হবে। তারা ঠিক করেন এই কাজের জন্য সৈনিকদের ব্যারাকে ব্যারাকে প্রচার কার্য চালানো হবে। বাঘা যতীন বলেন যে জার্মানি থেকে অস্ত্র আমদানির ব্যবস্থা করা হচ্ছে। বিপ্লবী অরবিন্দ ঘোষ সেই সময় ঋষি অরবিন্দের জীবনে প্রবেশ করেছেন। তার পণ্ডিচারী আশ্রমে গোপনে খবর পাঠানো হয়। তিনি সরাসরি বিপ্লবীদের সাথে যুক্ত না থাকলেও তাদের আশীর্বাদ পাঠান। 1913 সালের শেষের দিকে গদর পার্টি রাসবিহারী বসু, বাঘা যতীন সহ ভারতের বিশিষ্ট বিপ্লবীদের সাথে যোগাযোগ স্থাপন করে। এই সময়তেই মার্কিন যুক্তরাষ্ট্রে হরদয়াল নামক বিপ্লবীর নেতৃত্বে এই গদর পার্টির সৃষ্টি হয়েছিল। ভারতের বিপ্লবীদের সাথে যুক্ত হয়ে জার্মানির সমর্থনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নেওয়াই ছিল গদর পার্টির প্রধান লক্ষ্য। পরে 1914 থেকে 1917 সালের মধ্যে ঘটিত এই সমস্ত ঘটনাগুলিকে একসাথে হিন্দু জার্মান ষড়যন্ত্র নাম দেওয়া হয়। ওদিকে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে জার্মানিতে বার্লিন কমিটি নামে একটি ভারতীয় বিপ্লবী দল গঠিত হয়। এর প্রধান স্থপতি ছিলেন মিস্টার C.R. পিল্লাই এবং মিস্টার V.N. চ্যাটার্জি। জার্মানি স্টেট সেক্রেটারি অফ ফরেন অ্যাফেয়ার বার্লিন কমিটিকে সম্পূর্ণ সমর্থন দেয়। এই বার্লিন কমিটির সাথে বাঘা যতীনের সরাসরি যোগাযোগ ছিল। বার্লিন কমিটি এবং গদর পার্টির সাথে যুক্ত হয়ে বাঘা যতীন আর রাসবিহারী ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির অধীনে কর্মরত সমস্ত ভারতীয় সৈনিকদের নিয়ে ব্রিটিশ রাজের বিরুদ্ধে এক অভ্যুত্থানের ব্যবস্থা করেন। অ্যানি লারসেন নামে একটি জাহাজ অস্ত্রশস্ত্র নিয়ে ভারতের জন্য রওনা হয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় পাঞ্জাব ও বাংলায় বিপ্লবী আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। চন্দননগরের ফরাসি ঘাঁটির অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় থেকে বিপ্লবীরা বাংলার রাজ্য প্রশাসনকে প্রায় পঙ্গু করে দেয়। কিন্তু ব্রিটিশ রাজ কৌশলে ভারতীয় বিপ্লবীদের দলে এক বিশ্বাসঘাতককে ঢুকিয়ে দেয়। এই বিশ্বাসঘাতকের নাম ছিল কৃপাল সিং। পুলিশের গুপ্তচরী কৃপাল সিং রাসবিহারীর দলেরই একজন সদস্য ছিল। ওদিকে জার্মান জাহাজটিও দুর্ভাগ্যবশত ব্রিটিশদের হাতে ধরা পড়ে যায়। কৃপাল সিংয়ের মাধ্যমে বিপ্লবীদের সমস্ত খবর পুলিশের কাছে পৌঁছে যায়। সেটা ছিল 1915 সাল। উড়িষ্যার বালাসোরে সমুদ্র তীরে অস্ত্রবোঝাই জার্মান জাহাজের জন্য অপেক্ষারত বাঘা যতীন আর তার সাথীরা পুলিশের সঙ্গে লড়াইয়ে মারা যান। সারা দেশে অসংখ্য বিপ্লবী গ্রেপ্তার হন। রাসবিহারী বসু পুলিশের হাতে ধরা না পড়লেও তার দলের বেশিরভাগ বিপ্লবীরা ধরা পড়ে যান। এই অভ্যুত্থান বিফল হয়। কিন্তু এই ঘটনা ইতিহাসে নজির রেখে যায় যে 1915 সালেই ভারতীয় বিপ্লবীরা দেশের স্বাধীনতার জন্য সারা পৃথিবী জোড়া সশস্ত্র আন্দোলনের পটভূমি তৈরি করে ফেলেছিল। এর 25 বছর পর কোনো এক অজ্ঞাত বিপ্লবী ইংল্যান্ডে কৃপাল সিংকে হত্যা করে। 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো রাজা প্রিয়নাথ ঠাকুর ছদ্মনামে আসন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণের ব্যবস্থাপনার তদারকি করার কারণ দেখিয়ে কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ একটা ভুয়ো পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে রাসবিহারী বোস পাসপোর্ট জোগাড় করেন। আর তারপরেই সানুকি মারু নামক জাপানি জাহাজের প্রথম শ্রেণীর যাত্রী হয়ে জাপান চলে যান। পরে সে কথা জানতে পেরে ব্রিটিশ সরকার জাপানের ওপর রাসবিহারী বসুকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। প্রথম 3 বছর রাসবিহারী বসু প্যান এশিয়ান গোষ্ঠীর আশ্রয়ে জাপানে লুকিয়ে থাকেন। এরা ছিল একটি এশিয়া মহাদেশের গোষ্ঠী যারা আদর্শগতভাবে এশিয়াতে ওয়েস্টার্ন কলোনাইজেশন আর ওয়েস্টার্ন ভ্যালুজের বিরোধী ছিল। 1918 সালে তিনি জাপানের সোমা পরিবারের কন্যা তোশিকো সোমাকে বিবাহ করেন এবং পরে জাপানি নাগরিকত্ব পান। এরপর থেকে তাকে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়ার আর কোনো প্রশ্ন থাকে না। জাপানে পৌঁছানোর পর থেকেই রাসবিহারী বসু ব্রিটিশ রাজকে ভারতের বাইরে থেকে আক্রমণ করার জন্য বিদেশে ভারতীয় সেনাবাহিনী গঠনের জন্য
অক্লান্ত পরিশ্রম করতে থাকেন। তারই তৎপরতায় জাপানি কর্তৃপক্ষ ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থন দিতে রাজি হয়। 1942 সালের 28 এবং 29 মার্চ টোকিওতে তার ডাকে অনুষ্ঠিত একটি সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সম্মেলনে তিনি ভারতের হয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দেন। পরবর্তীকালে রাসবিহারী বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA বা আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এই বাহিনী মূলত জাপানের হাতে ধরা পড়া ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গঠিত হয়। এছাড়া বার্মা, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ এই অঞ্চলের প্রবাসী ভারতীয়দের একটি বিরাট অংশ এই বাহিনীতে যোগ দেন। 1942 খ্রিস্টাব্দের 22 জুন ব্যাংককে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দ্বিতীয় সম্মেলনের আহ্বান করেন। সম্মেলনে নেতাজি সুভাষচন্দ্র বোসকে লীগে যোগদান করার জন্য এবং সভাপতির দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানানোর প্রস্তাব গৃহীত হয়। নানান কূটনৈতিক উত্থান এবং পতনের মধ্যে দিয়ে 1943 সালের জুলাই মাসে সিঙ্গাপুরের এক সভায় রাসবিহারী বোস সংগঠনের নিয়ন্ত্রণ সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। এর পরবর্তী অধ্যায় ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে পুনর্জীবন পায়। 1945 সালের জানুয়ারি মাসের 21 তারিখে জাপানে রাসবিহারী বসুর মৃত্যু হয়। রাসবিহারী বসুকে জাপান সরকারের তরফ থেকে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিকের সম্মান সেকেন্ড অর্ডার অফ দ্য মেরিট অফ দি রাইজিং সান খেতাব দেওয়া হয়। তাঁর এই সংগ্রামী জীবনের কাহিনীর নেপথ্যে আছে বহু বিপ্লবীর রক্ত এবং আত্মত্যাগ। তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ইতিহাসের পাতায় কোনোই জায়গা পাননি। জাপানে ওনার বাড়িতে একটি ওক কাঠের ফলকে লেখা আছে তাদের নাম। জানা যায় রাসবিহারী বসু শেষ জীবনে প্রতিদিন ওই ফলকটির সামনে বসে সন্ধ্যা উপাসনা করতেন।